দুই প্রান্তের একটা ভাবনার কি করে যেন একটা মিলন হলো। আমাদের সিনেমা দেশের বাইরে কি ভালো ব্যবসা করার সেরকম সুযোগ আছে? ১ মিলিয়ন বা $১০ লাখ একটা মার্কেট আছে। হলিউডের সিনেমা যে হাজার, হাজার হলে রিলিজ হয়ে যায়, ইন্ডিয়ান মুভি যে ১,০০০ হলের উপরে রিলিজ হয়ে যায়, এগুলো কি করে রিলিজ হয়? $৮,১০০ থেকে সেটি এখন এসেছে $৩,৫৮,০০০। এই বাজারে কোন, কোন সিনেমা এখন পর্যন্ত ভালো ব্যবসা করেছে? একটা সময় এই গল্পটা খুব প্রচলিত ছিল। কাউকে যদি আপনার পছন্দ না হয়, আপনি বলবেন পড়ালেখা হবে না। তার যখন পড়ালেখা হলো, তখন বলা হয় পড়ালেখা করেছে, রেজাল্ট ভালো হবে না। যখন রেজাল্টও ভালো হয়, বলে যে রেজাল্ট ভালো হলে কি হয়েছে? চাকরি পাবে না। চাকরি যখন পায়, তখন বলে যে চাকরিও তো হতে পারে, বেতন পাবে না। এই না এর মধ্যেই কিন্তু দেখা যায় সেই ছেলে বা মেয়েটির জীবনটা কিন্তু এগিয়ে যায়। বাংলাদেশের সিনেমা দেশের বাইরে মুক্তি পাবে। এই আলোচনাটা যখন ১ম উঠল, তখন কিন্তু খোদ বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে বা বাংলাদেশে এটা নিয়ে কিন্তু একটা খুব আশাবাদ ছিল না। মনে হতো যে সেই এত দূরে, এত বড়, বড় দেশে বাংলাদেশের সিনেমা মুক্তি পাবে, বেশিরভাগ মানুষের কাছে ছিল এটা একটা অবাস্তব ভাবনা। আমি ২ টো ঘটনা বলব, যে ঘটনা শুনে আপনাদের হয়তো মনে হতে পারে যে পৃথিবীর ২ প্রান্তে কোথাও না কোথাও আমাদের ভাবনাগুলোর একটা সংযোগ হয়। ৯০ দশকের শেষের দিকে যখন আমি একটা সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির একজন দিকপাল সোহেল রানা, তিনি পরিচালক মাসুদ পারভেজ নামেও পরিচিত। তো আমি যখন তার কাছে যাই একটি ইন্টারভিউ এর জন্য, তিনি আমাকে কথায়, কথায় বললেন যে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু কমায় চলে যাচ্ছে। ভেবে নেন যে এই ভাবনাটা তিনি আমাকে বলছেন ৯০ দশকের শেষের দিকে। কারণ আমাদের হল কমা শুরু করেছে, আমাদের বিকল্প আয়ের ব্যবস্থা নাই। তিনি তখন বলছেন যে আস্তে, আস্তে ইন্ডাস্ট্রিটা ডিক্লাইন করছে। এটা থেকে বাঁচার উপায়টা কি? এটা থেকে বাঁচার উপায়টা হচ্ছে যে আমাদের সিনেমা যদি দেশের বাইরে ভালো ব্যবসা করতে পারে। তা আমি বললাম, আমাদের সিনেমা দেশের বাইরে কি ভালো ব্যবসা করার সেরকম সুযোগ আছে? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই। ভারতের সিনেমা যদি দেশের বাইরে ব্যবসা করতে পারে, বাংলাদেশের সিনেমা অবশ্যই ব্যবসা করতে পারবে। তখন তিনি আমাকে আরো কিছু ধারণা দিলেন যে সিনেমাগুলো যদি একটু মারামারি সিনেমা হয়, তাহলে মিশরের মানুষেরা আমাদের এই সিনেমাগুলো দেখতে পছন্দ করবে। যদি একটু পারিবারিক সিনেমা হয়, সেটা ভারতের অডিয়েন্স আমাদের এই সিনেমা বা সাবকন্টিনেন্টের যে সমস্ত দেশ আছে তারা দেখতে পছন্দ করবে। আমাদের সিনেমায় যদি আমাদের কৃষ্টি কালচার থাকে, তাহলে কানাডা, আমেরিকায় সিনেমাগুলো ভালো ব্যবসা করতে পারে। এটি কিন্তু অনেক আগের কথা এবং আমার মনে হয় যে বিশেষ করে সোহেল রানা ভাই এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলেছেন। বেশ কিছু বছর পরে, আমি বলব যে একটা প্রজন্মের বা আরেকটা প্রজন্মের পরে ২০১৬ সালে এইরকম একটি স্বপ্ন বাস্তবে রূপ দিলেন কানাডা প্রবাসী একজন বাংলাদেশী তরুণ মোহাম্মদ অলিউল্লাহ সজীব। দুনিয়ার মানে বলতে গেলে যে ২ প্রান্তের একটা ভাবনার কি করে যেন একটা মিলন হলো। তো তিনি সেই কানাডায় বসে ভাবলেন যে বাংলাদেশের সিনেমা কেন ইন্ডিয়ান মুভির মতো এই চেইনের মাধ্যমে রিলিজ হয় না, এবং সেই থেকে তার ভাবনা, এবং তিনি ভাবনাটার একটা ফলাফল দিলেন। ২০১৬ সালে বাংলাদেশের একটি সিনেমা চেইনের মাধ্যমে মুক্তি পেল এবং সেই সিনেমাটির নাম হচ্ছে অস্তিত্ব। তিনি যে প্রতিষ্ঠানটি করেন সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে স্বপ্ন স্কেয়ারক্রো। এটি বাংলাদেশের সিনেমার একটা পাইনিয়র ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে। তার আগে আমি আপনাদের একটু সহজ করে বিদেশে বাংলাদেশের সিনেমা যে মুক্তি পায় সেগুলোর টার্মগুলো একটু বুঝিয়ে দিই। একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম চেইন। চেইনটা আসলে কি? চেইন হলো, যেমন ধরেন বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স একটা চেইন। স্টার সিনেপ্লেক্সের সব মিলিয়ে স্টার সিনেপ্লেক্স পান্থপথে আছে, স্টার সিনেপ্লেক্স মহাখালীতে আছে, স্টার সিনেপ্লেক্স ঢাকার বাইরেও আছে। সো আমরা একটু ধরে নিতে পারি যে একটা ২০ থেকে ২৫ টা স্ক্রিন আছে স্টার সিনেপ্লেক্সের নানা লোকেশনে। এটাকে কিন্তু আপনি স্টার সিনেপ্লেক্সকে কিন্তু বলতে পারেন এটা একটা চেইন। ঠিক তেমনি ভাবে আমি যদি আপনাদেরকে বলি যে সারা বিশ্বে নামকরা অনেক চেইন আছে। যেমন কানাডার সবচেয়ে বড় চেইন হচ্ছে সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট, যেখানকার একটি হলে প্রথমবারের মতো একটি বাংলাদেশের সিনেমা অস্তিত্ব মুক্তি পেয়েছিল। সেই সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের আন্ডারে কতগুলো হল আছে জানেন? সেই কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের আন্ডারে ১৫০০ হল আছে। মানে তারা যদি চান একটা সিনেমাকে তারাই ১৫০০ হলে রিলিজ দিতে পারেন। এ তো গেল কানাডার কথা। কানাডায় মোট ৬ টা প্রভিন্সে বাংলাদেশের সিনেমা রিলিজ হয়েছে এই পর্যন্ত। আচ্ছা, এবার আমি যাই আমেরিকায়। আমেরিকার চেইনগুলো আপনাদেরকে বলছি। আমেরিকায় তো অনেক স্টেট, প্রায় ৫০ টির উপরে স্টেট। তো সেখানে কিন্তু বাংলাদেশের সিনেমা প্রায় ৩২ থেকে ৪০ টির মতো স্টেটে মোটামুটি রিলিজ হচ্ছে। আমেরিকার চেইনগুলো নিয়ে আমি আপনাদের একটা ধারণা দিই। পৃথিবীরও একটা অন্যতম বড় চেইন হচ্ছে AMC। তাদের ১,০০০ লোকেশনে প্রায়
11,000 থিয়েটার আছে, স্ক্রিন আছে। তাদের রিগাল প্রায় 600 লোকেশন এবং আরেকটা আছে সিনেমার্ক, 500 থেকে 600 লোকেশন যদি ধরেন, তাদের 6,000 থেকে 7,000 স্ক্রিন বা থিয়েটার আছে। সো আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে হলিউডের সিনেমা যে হাজার হাজার হলে রিলিজ হয়ে যায়, ইন্ডিয়ান মুভি যে 1000 হলের উপরে রিলিজ হয়ে যায়, এগুলো কি করে রিলিজ হয়? মূলত এই চেইনগুলোর সাথেই একটা কন্ট্রাক্টের মাধ্যমেই কিন্তু সিনেমাগুলো এত বড় রিলিজ হয়। এবার আসি আমি বাংলাদেশের কথায়। স্বপ্ন স্কয়ারক্রোর কথাটা বললাম, তো কানাডা আমেরিকার বাজারটি হচ্ছে বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় বাজার দেশের বাইরে। কেন বলছি আপনাকে? বাংলাদেশের সিনেমা যাত্রা শুরু করেছিল অস্তিত্ব সিনেমার মধ্যে দিয়ে, একটু আগে বলেছি। তো সেই সিনেমাটি আয় করেছিল $8,000 একটু বেশি একটা থিয়েটারে। বুঝতেই পারেন যে এটি একটি আয় এবং এটি একটি শুরু ছিল। কিন্তু বাংলাদেশের সিনেমার এখন পর্যন্ত হায়েস্ট গ্রস কত সেটা কি আপনারা জানেন? বাংলাদেশের সিনেমার সেরা গ্রস করেছে হাওয়া। এই সিনেমাটি আয় করেছে $3,58,000। সো বুঝতেই পারছেন, $8,100 থেকে সিনেমার যে আমাদের জার্নি শুরু হলো, সেটি এখন এসেছে $3,58,000। এখন এই যে সিনেমাটি শুধু কানাডা আমেরিকা আয় করেছে $3,58,000, সব জায়গায় মিলিয়ে এই সিনেমাটি আয় করেছে $1,00,000 মতো। কাজে আপনারা বুঝতেই পারছেন যে অন্য যে কোনো বাজারের তুলনায় কানাডা আমেরিকা হচ্ছে বাংলাদেশের সিনেমার জন্য সবচেয়ে বড় বাজার। কানাডা আমেরিকা ছাড়াও বাংলাদেশের সিনেমা ইতিমধ্যে যে সমস্ত জায়গায় মুক্তি পেয়েছে, আমি আজকের অনুষ্ঠানে একটু ধারণা দিয়ে দিই। আরব আমিরাত, ওমান, কাতার, আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, ইটালি, মাল্টা, সিঙ্গাপুর এবং ভারতেও বাংলাদেশের সিনেমা মুক্তি পেয়েছে। আরও কিছু কিছু দেশে মুক্তি পেয়েছে, কিন্তু সবচেয়ে বড় বাজার হচ্ছে কানাডা এবং আমেরিকা। সো কানাডা আমেরিকার এই বাজারটি 2016 থেকে আজ 2025 আমরা পড়েছি এবং এখন পর্যন্ত এই বাজারে অনেক সিনেমা মুক্তি পেয়েছে। স্বপ্ন স্কয়ারক্রো পায়োনিয়ার, কিন্তু পাশাপাশি এখানে বায়োস্কোপ সিনেমা তারাও অনেক মুভি রিলিজ করেছে। আপনারা শুনে হয়তো খুশি হবেন যে ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটর তারাও কিন্তু বাংলাদেশের মুভি সেখানে মুক্তি দিয়েছে। নিশ্চয়ই বাংলাদেশের সিনেমার জন্য একটা গর্বের ব্যাপার। রিলায়েন্স কিন্তু বাংলাদেশের সিনেমা কানাডা আমেরিকার বাজারে মুক্তি দিয়েছে এবং প্যানোরামা মুভিজ, যেটা আসলে মূলত ইন্ডিয়ান, তারাও বাংলাদেশের একটি সিনেমা এখানে মুক্তি দিয়েছে। এবার আমি আপনাদের একটা ধারণা দিই যে কানাডা আমেরিকার এই বাজারটির সম্ভাবনা কেন এত বড়। আপনারা লক্ষ্য করেন কানাডা এবং আমেরিকায় কিন্তু বাংলাদেশ থেকে সেখানে অভিবাসনের যে প্রক্রিয়া, সেখানকার আগ্রহ অনেক বেশি। এই দুটো দেশে কিন্তু এখনো আমি বলবো যে অনেক মানুষ যেতে চান, সেখানে স্থায়ী হতে চান। তো সেখানে জরিপ চালিয়ে দেখা গেছে যে এখানকার প্রায় 1 লাখ মানুষ টিকিট কেটে বাংলাদেশের সিনেমা দেখতে চান। আমরা যদি গড়ে একটা হিসাব করি $10 করে, তাহলে দেখা যায় যে এখানে কিন্তু ইতিমধ্যে 1 মিলিয়ন বা $10 লাখ একটা মার্কেট আছে, যেখানে হাওয়া অ্যাচিভ করেছে $3,58,000। এখনো কিন্তু আমাদের অ্যাচিভ করা অনেক বাকি। সেই বাজারে আসলে যদি ভালো একটি সিনেমা আমরা দিতে চাই বা সিনেমা যদি দিতে চান, আপনারা কেউ দিতে চান, তাহলে আসলে কি কি করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেই বাজারে একটি সিনেমা যদি রিলিজ করতে চান, তাহলে একজন ভালো পরিবেশকের শরণাপন্ন হতে হবে। সেই পরিবেশক আসলে এই বড় বড় চেইনগুলোর সাথে একটা চুক্তিতে আসবেন যে দেখো, এটা হচ্ছে বাংলাদেশের সিনেমা, এটি হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি, আমার এই মুভিতে ইনি হচ্ছেন ডিরেক্টর, বা এটা হচ্ছে আমার ক্রিউ কাস্ট, এই হচ্ছে আমার টোটাল কাস্ট, তুমি এই সিনেমাটাকে নিতে পারো। তো নানাভাবে বাংলাদেশের সিনেমা মুক্তি পায়। আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাটা বলছি সেটা কিন্তু একটা আন্তর্জাতিক পদ্ধতি, যেটাকে বলে হচ্ছে মুক্তি। এই মুক্তির প্রক্রিয়াটা হচ্ছে এই ডিস্ট্রিবিউটর, এই বাংলাদেশের সিনেমা যিনি ডিস্ট্রিবিউটর বা যারা ডিস্ট্রিবিউটর, তারা কিন্তু সেগুলো চেইনগুলোর সাথে চুক্তি করবে যে আসো তুমি আর আমি হচ্ছে ব্যবসা করি। সেখানে যে নিয়মটা তা হলো যে 100 টাকা যদি আয় হয়, তাহলে 55 টাকা, এটা চেইন ভেদে 55 থেকে 65 টাকা সেই চেইনগুলো রেখে দেবে এবং বাকি টাকাটা বাংলাদেশের যে প্রযোজক এবং ওখানকার যে পরিবেশক তারা ভাগাভাগি করবেন। এখানে একটা ট্যাক্সের ব্যাপার আছে, সেটা সম্ভবত 10 বা 11% একটা ট্যাক্স এখানে কেটে প্রমোশন একটা টাকা ব্যয় করতে হবে। প্রমোশনের পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা আসলে মূলত ভাগাভাগি হবে। এবার আমি বলছি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের বা বিশেষ করে আজকে যে বাজারটির কথা বলছি কানাডা আমেরিকার বাজারের মূল পার্থক্য কোথায়? মূল পার্থক্য হলো বাংলাদেশে কিন্তু বক্স অফিস আছে, যেটাকে আমরা বলি টিকিট কাউন্টার, এটা বক্স অফিস বলা হয়, কিন্তু রিপোর্টটা প্রকাশ হয় না, রিপোর্টটা হয়তো ম্যানুয়ালি প্রকাশ হয়। আর কানাডা আমেরিকার বেলায় আজকে আমরা যে বাজারটির কথা বলছি, কানাডা এবং আমেরিকার বাজারকে বলা হয় উত্তর আমেরিকার বাজার। এই বাজারে কিন্তু প্রতিনিয়ত বক্স অফিস রিপোর্ট প্রকাশ করা হয়। হলিউডের সিনেমার বেলায়ও যা, বলিউডের সিনেমার বেলায়ও তা, বাংলাদেশের যে সিনেমাগুলো চেইনের মাধ্যমে মুক্তি পাচ্ছে সে সিনেমাগুলোর বেলায়ও একইভাবে রিপোর্ট প্রকাশিত হয়। আপনাদের মনে আছে খবরের পাতায় কিন্তু এসেছিল যে হাওয়া যখন মুক্তি পায় সেটি ইউএস টপ চার্টের 27 নম্বরে এসেছিল। সেটি কিভাবে এসেছিল? বক্স অফিস রিপোর্টের মাধ্যমে এসেছিল। এই রিপোর্ট প্রকাশের যে কাজটি করে তাদের নাম হলো কমস্কোর, তাদের আগের নাম ছিল
রেনট্রাক তারা কি পদ্ধতিতে কাজ করে? তাদের সাথে বিশ্ববিখ্যাত যে মাল্টিপ্লেক্স যে চেইনগুলো আছে তাদের একটা চুক্তি আছে। সেই চুক্তি মোতাবেক এই সিনেপ্লেক্সগুলো, মাল্টিপ্লেক্সগুলো প্রতিনিয়ত প্রতিটা টিকিট বিক্রির টাকা এই কমস্কোরকে প্রোভাইড করে এবং কমস্কোর সেটা রিয়েল টাইমেই বাংলাদেশ সহ সব দেশের সিনেমার জন্য প্রতিনিয়ত প্রকাশ করে। এইভাবেই এই রিপোর্টগুলো প্রকাশ হয়। কিন্তু বাংলাদেশের যে কালচারটি অনুপস্থিত থাকার কারণে যেটি প্রবলেম হয়ে যায়, সেটি হচ্ছে বাংলাদেশে যেহেতু রিপোর্ট প্রকাশ হয় না বা মাল্টিপ্লেক্সগুলোর কাছে রিপোর্ট থাকলেও প্রযোজকের অনাগ্রহের কারণে সেটি প্রকাশ হয় না। এই কারণে অনেক সময় কিন্তু একটু এটাকে ডিস্টর্ট করা যায়। হয়তো কোনো প্রভাবশালী প্রযোজক তাদের সিনেমাগুলোর ভুল রিপোর্ট প্রকাশ করেন। এটি তাদের পিআর করতে থাকে, এটি তাদের মিডিয়া যে হ্যান্ডলিং সেটার মাধ্যমে তারা করতে পারেন এবং এক্ষেত্রে অনেক সময় যারা সেই নায়ক বা নায়িকার ভক্ত তারা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ড করেন যে সেই প্রযোজক যে রিপোর্ট দিচ্ছেন সেটি মনে হয় রিয়াল। কিন্তু দেশের বাইরের বেলায় আপনাদেরকে রিয়াল যে পিকচার সেটি দিতে পারবে সিনেমার ডিস্ট্রিবিউটর। সেই ডিস্ট্রিবিউটররাই কিন্তু এটা রাইট রাখে এই ফলাফল প্রকাশ করার এবং এই ডিস্ট্রিবিউটররা এই রিপোর্টগুলো পেয়ে থাকেন মাল্টিপ্লেক্সগুলো যাদের সাথে চুক্তি করে সেই কম স্কোরের মাধ্যমে। আরেকটি কথা বলি, আপনারাও কিন্তু ঘরে বসে এই রিপোর্টটা পেতে পারেন। আপনারা যদি কম স্কোরের সাবস্ক্রাইবার হন, আপনারা রিপোর্ট পাবেন। আপনারা যদি মজো বা আরও কিছু ওয়েবসাইট আপনারা দেখবেন, আপনারা কিন্তু রিপোর্ট সার্চ করলে দেখতে পারবেন যে হাওয়া কত টাকা আয় করেছে বা তুফান কত টাকা আয় করেছে। এই বাজেটটি কিন্তু আমাদের জন্য একটা বড় বাজার। এবার আমি আপনাদেরকে একটা ধারণা দেই যে এই বাজারে কোন সিনেমা এখন পর্যন্ত ভালো ব্যবসা করেছে। সেটা নিশ্চয়ই আপনারা অনেকে শুনতে চান। অনেকবার বলে ফেলেছি হাওয়া $3,58,000 ব্যবসা করেছে কানাডা এবং আমেরিকায়। হাওয়া মুভিতে কারা আছে আপনারা জানেন। হাওয়া মুভির মেইন কাস্ট চঞ্চল চৌধুরী আছেন, শরীফুল রাজ আছেন, নাজিফা তুষি আছেন। এরপরে দ্বিতীয় অবস্থানে যে সিনেমাটি আছে সেই সিনেমাটির নাম হচ্ছে পরাণ। এই সিনেমাটি ব্যবসা করে $1,89,000 কানাডা এবং আমেরিকায়। এই সিনেমাটির মেইন কাস্ট কারা? শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান। টপ চার্টে এখন পর্যন্ত দ্বিতীয়। টপ চার্টের যে তৃতীয় মুভিটি হচ্ছে তুফান এবং আপনারা নিশ্চয়ই জানেন এই সিনেমার মেইন কাস্ট হচ্ছে শাকিব খান। এরপর আছেন কলকাতার মিমি আছেন এবং বাংলাদেশের নাবিলা আছেন এবং আরো অনেক কাস্ট আছে। এই সিনেমাটি তৃতীয় অবস্থানে আছে। চতুর্থ অবস্থানে আছে কিন্তু শাকিব খানেরই আরেকটি সিনেমা, সেই সিনেমাটির নাম হচ্ছে প্রিয়তমা। সেই সিনেমাটি ব্যবসা করেছে $1,32,000 শাকিব খানের সাথে সেই সিনেমায় আপনারা জানেন অভিনয় করেছিলেন কলকাতার ইধিকা পাল। পঞ্চম অবস্থানে আছে দেবী। দেবী সিনেমাটি দীর্ঘদিন আমাদের বাংলাদেশের টপ চার্টের 1 নম্বরে ছিল। এই সিনেমাটিতে আছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী এবং আরো অনেকে। এবং এরপর আরো কিছু সিনেমা ব্যবসা সফল আছে। সুড়ঙ্গ আছে। এই সিনেমাটি প্রায় $90,000 ব্যবসা করেছে এবং এরপরে আরো অনেক সিনেমা আছে। ঢাকা অ্যাটাক আছে। ঢাকা অ্যাটাক কিন্তু প্রথম দিককার যে সিনেমাগুলো সফল হয় তাদের মধ্যে একটি। টপ 5 মুভির কথাটা বলা হলো। এবার আপনাদেরকে বলি যে কানাডা এবং আমেরিকার বাজারে সবচেয়ে বেশি হলে রিলিজ এর রেকর্ড কোন মুভির আছে? আসলে কোন মুভির না, এখানে বলতে হবে কোন মুভির আছে। কারণ দুটি মুভি এই সম্মানটা পেয়েছে। একটি সিনেমা হচ্ছে অন্তর্জাল। এই সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম, বিদ্যা সিনহা মিম, সুনেরা আরো অনেকে এবং আরেকটি সিনেমা হচ্ছে এমআর9 যেটা যৌথ প্রযোজনার একটি সিনেমা। খুবই জনপ্রিয় মাসুদ রানার একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এমআর9। এই সিনেমাটিতে অভিনয় করেছেন এবিএম সুমন আরো অনেকে। এবার আপনাদেরকে বলছি যে বাংলাদেশের সিনেমা যে 150 থিয়েটারে মুক্তি পেয়েছে সেটি কিন্তু অবলীলায় প্রায় 500 থিয়েটার হতে পারে বা হতে পারত। মাঝখানে 3 বছর আপনারা জানেন যে কোভিডের কারণে কিন্তু পৃথিবী থমকে গিয়েছিল এবং কোভিডটি যদি না আসতো তাহলে হয়তো বাংলাদেশের সিনেমা এর মধ্যেই 500 সিনেমা হলে মুক্তির মাইলফলক ছুঁয়ে ফেলতো। এতক্ষণ তো অনেক সম্ভাবনার কথা বললাম। এবার একটু সমস্যার কথা বলে দিই যে কানাডা আমেরিকার বাজারটা হচ্ছে কিন্তু খুব পেশাদার বাজার। কানাডা আমেরিকার বাজারে আপনি যখন ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেবেন তখন সিনেমাটি একটা নির্দিষ্ট সময় দিতে হবে। প্রথমত হচ্ছে সিনেমাটা আপনি কিভাবে দেবেন, এটা মিনিমাম 2K হতে হবে এবং এই সিনেমাটির কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। যেমন কানাডা আমেরিকার বাজারে অবশ্যই আপনাকে ইংরেজি সাবটাইটেল করে দিতে হবে। মধ্যপ্রাচ্যের বাজারে সেটা আরবি বা অন্যান্য দেশে অন্যান্য সাবটাইটেল দিতে হয়। কানাডা এবং আমেরিকার বাজারে আপনাকে ইংরেজি সাবটাইটেল করে দিতে হবে। কানাডা এবং আমেরিকায় যদি আপনি 6টা প্রভিন্স এবং প্রায় 40টির মতো স্টেটে আপনি যদি একটা সিনেমা মুক্তি দিতে চান, বাংলাদেশের সিনেমা মুক্তি দিতে চান, তাহলে কিন্তু কমপক্ষে 2 থেকে
2.5 মাস আপনাকে কিন্তু সিনেমার প্রমোশন করতে হবে। সিনেমা যদি আপনি প্রমোশন না করতে পারেন, এবং প্রমোশনটা নানাভাবে হতে পারে, সেখানেও আপনাকে পোস্টার একটা সুবিধা আছে, এবং এই যে বড়, বড় চেইন থিয়েটার গুলো আছে, তারা কিন্তু আপনাকে কিছু বিল্ট ইন সুবিধা দেবে। তাদের লবিগুলো কিন্তু ব্যবহার করার তারা একটা সুযোগ দেয়। তাদের যে সিনেমা, তাদের সাথে যাদের চুক্তি থাকে সিনেমাগুলোর জন্য। কিন্তু এখানেই একটা দুঃখজনক ব্যাপার যে ভারতের সিনেমা ঠিক কোন জায়গাটিতে আমাদের সিনেমার চেয়ে এগিয়ে আছে বিদেশের বাজারে। সেটি হচ্ছে, এখন হচ্ছে ২০২৫ সাল। ২০২৬ সালের ডিসেম্বরে ভারতের কোন সিনেমাটি মুক্তি পাবে সেই নির্মাতা, প্রযোজকরা জানেন, এবং এই বিশ্বের বড়, বড় সিনেপ্লেক্স গুলোতে কিন্তু তারা শিডিউলটা নিয়ে নেন। সেই কারণে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পান, যেটা বাংলাদেশের সিনেমার যারা প্রযোজক তারা পান না। কারণ বাংলাদেশের সিনেমার যে কনটেন্ট, সেটির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কনটেন্টের মানের দুর্বলতার চেয়ে বড় কথা হচ্ছে যে রিলিজের ডেট কিন্তু অনেক সময় তারা মিস করে ফেলেন, এবং বাইরের দুনিয়ায় এটিকে সবচেয়ে খারাপভাবে দেখা হয় যে আপনি একটি সিনেমা রিলিজের ডেট ঠিক করলেন, কিন্তু কিছুদিন পরে আপনি আবার সেই ডেট থেকে ব্যাক করলেন, পরে মুক্তি দিচ্ছেন। বাংলাদেশের সিনেমা যদি এই সমস্যাগুলোর সমাধান করতে পারে এবং একটা মোটামুটি ঠিকঠাক মুভি দিতে পারে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হলিউড এবং বলিউডের পরে অন্তত কানাডা, আমেরিকার বাজারে বাংলাদেশের সিনেমা তৃতীয় শক্তি হিসাবে খুব দ্রুত আবির্ভূত হবে। এই সুসংবাদ দিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।